আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই গ্রুপে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসটি নিয়েছিলাম আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1-এর উপরে, আর আজকে আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে পার্ট 2-এর উপরে। তো এই ক্লাসে যে বা যারা যেখান থেকে যুক্ত হবেন বা হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করব। তো শুরুতেই পুরো ক্লাসটির একটি সংক্ষিপ্ত বিবরণ আমি দিয়ে নিব, আর এই ক্লাসটির পরেও কিন্তু ভয়েস চেঞ্জের উপরে আরও দুটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তো চলুন আমরা এই ক্লাসের একটা সংক্ষিপ্ত ব্রিফ আগে দেখে নেই, তারপর পুরো ক্লাসটি আলোচনা করব। তো শুরুতেই এখানে বলে নিচ্ছি, এই ভয়েস চেঞ্জের যত ডেটা আছে এই ডেটাগুলো সব এক্সপার্ট ইংলিশ বই থেকে নেওয়া। আর আজকে আলোচনা করব হচ্ছে আমরা মোট 30টি এমসিকিউ। তো এই 30টি এমসিকিউর প্রথম কিছু এমসিকিউ হবে নিয়ম ভিত্তিক আলোচনা করব, আর এরপরে আমরা হচ্ছে সকল বিষয়গুলো আলাদা আলাদা ডিসকাস করব, অর্থাৎ ওভারঅলই প্র্যাকটিস দিব। সেখানে আর আমি কোনো আলোচনা করব না, আপনাকে পুরোটা বুঝতে হবে। তো চলুন শুরু করে দেই। শুরুতেই যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই কথাটুকু একটু পড়ে নেবেন, যাতে আমরা সবাইকে একসাথে পাই, এর জন্য আর কি এটা দরকার হয়। ইভেন আপনি যদি শেয়ার করে রাখেন, পরবর্তীতে চাইলে আপনি ক্লাসগুলো আবার বারবার দেখতে পারবেন। তো যাই হোক, আজকে যা থাকছে আমাদের বেসিক পার্ট 2-তে, আজকের ক্লাস বেসিক পার্ট 2-তে যা থাকছে সেটা নিয়ে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আর কে কোথা থেকে আমাদের এই ক্লাসগুলো করেন আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এতে আমরা একটু বুঝতে পারি যে আসলে কে কোথা থেকে আমাদের সাথে এঙ্গেজ হচ্ছেন। তো যা থাকছে আজকের বেসিক পার্ট 2-তে, সাধারণ মডাল ভার্বযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, হ্যাভ মডালযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, এরপরে হচ্ছে মডাল প্লাস হ্যাভযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। এছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত থাকলে এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করতে পারি। যে জায়গাগুলোতে সবার কনফিউশন হয় সেই জায়গাগুলো নিয়েই কিন্তু আজকে বেশ কিছু আলোচনা আছে। সো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব আমরা, আশা করি। এরপরে রিসিপ্রোকাল প্রোনাউনযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ দেখব। এরপরে বাই না বসে কোথায় উইথ বসে, টু বসে অথবা অ্যাবাউট বসতে পারে, এই ধরনের জিনিসগুলো আমরা দেখব। এরপর দেখেন M2 is to R2, এগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আজকের টপিক। তো চলুন আলোচনায় শুরু করি। তা আপনারা একটু আরেকবার পড়ে নেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনার পয়েন্ট হচ্ছে মোট 8টি পয়েন্ট। তো আমাকে একটু সবাই জানাবেন ভিউটা পুরোপুরি ক্লিয়ার কিনা এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। এগুলো আশা করি শোনা যাচ্ছে সব কিছুই। তো চলুন আমরা আলোচনা শুরু করে দিই সরাসরি। প্রথমেই দেখব হচ্ছে মডাল ভার্ব যুক্ত বাক্যের ভয়েস। প্রথমে দেখব মডাল ভার্ব যুক্ত বাক্যের ভয়েস। তো দেখেন, মডাল ভার্ব সাধারণভাবে কিন্তু আমরা যখন মডাল ভার্ব বাক্যে ব্যবহার করি তখন এই মডালগুলো বাক্যে কিভাবে প্যাসিভ মুড নেবে সেই জায়গাটা একটু দেখাবো। এটা অনেকেই জানি আমরা। মডাল ভার্বগুলো কি কি হতে পারে আমি সংক্ষেপে এখন বলে দিচ্ছি, যেমন ক্যান, কুড, মে, মাইট, একটু শর্টে লিখছি আর কি। এরপরে দেখেন শ্যাল, শুড, উইল, উড, হ্যাড, বেটার, নিড, মাস্ট, অট টু, ইউজ টু ইত্যাদি। তো সাবজেক্ট অনুসারে এই মডাল ভার্বগুলো থাকবে, আর প্যাসিভ করার সময় মাঝখানে একটা বি আনবো, এরপর পরে আমরা ভি3 বসাবো। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট অনুসারে এই সাধারণ মডাল ভার্বগুলো থাকবে এবং আমরা মেইন ভার্বের আগে বি এনে এই মেইন ভার্বটাকে ভি3 করে দিব। সাধারণ মডালের বেলায় কিন্তু এখানে মেইন ভার্বটা দেখেন ভি1 আকারে থাকবে। সো প্যাসিভ মুডে গেলে এটা ভি3 হয়ে যাবে। এটাকে আমি স্ট্রাকচার আকারে এখানে এইভাবে দেখাতে পারি, তবে স্ট্রাকচার না দেখলেও হবে। তো চলুন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। প্রশ্ন 1, আমার সাথে যারা যুক্ত আছেন আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার জন্য সময় দিব 10 সেকেন্ড। আপনারা খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। আমরা খুব বেশি আজে বাজে গল্প করব না, পড়াশোনার মধ্যেই থাকব। আমাকে বিজয় খান লিখেছেন, একদম ফাইন, অনেক ধন্যবাদ বিজয় খান। শেয়ার ডান করে আমাকে জানাবেন শেয়ার করেছেন ইনশাল্লাহ। আর 1 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে আমাকে দ্রুত উত্তর করার চেষ্টা করেন। উত্তর যদি কেউ কমেন্ট বক্সে না দিতে পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন নিজে নিজে উত্তরটা রেডি রাখতে, আমি দেওয়ার পরে মিলিয়ে নেবেন। যাদের উত্তর সঠিক হবে এরা অবশ্যই একটা রিয়্যাক্ট দিবেন, আনন্দের রিয়্যাক্ট দিবেন।
আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। প্রশ্ন 1 কি বলছি, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। এখানে মডাল ভার্ব হচ্ছে অট টু আর ভার্বের বেস ফর্ম হচ্ছে অবি। সো এখান থেকে উত্তর করার চেষ্টা করেন। সামিমা ইসলাম রিনা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ থাকার জন্য। উত্তর করার চেষ্টা। তাহলে আমাদের প্রথম কথা ছিল হচ্ছে ভার্বের জায়গাটা চেঞ্জ করব। আমি শর্টকাটে কিন্তু অনেক কিছু ট্রিক্স দিব, এই ট্রিক্সগুলো খুব জরুরি। তাহলে অট টু অবি, এখানে আমরা প্যাসিভ করার সময় যেটা খুঁজবো সেটি হচ্ছে এই অট টু এর মাঝখানে একটা বি বসবে, তারপরে এই অবি ভার্বের 3 নম্বর রূপ হয়ে যাবে অবিড। সো এরকম আছে কয়টা স্থানে সেটা দেখেন। এরকম একটাই অপশন আছে, সেটা হচ্ছে এই যে সি নাম্বার, অট টু বি অবিড, অট টু বি অবিড বাইয়াস। তাহলে আমরা কিন্তু সংক্ষেপে একটাই অপশন পাচ্ছি, সেটা উত্তর করে দিতে পারি। যেখানে অন্যান্যরা কি করবে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, প্রিপোজিশন বসছে কিনা, এগুলো খুঁজবে। কিন্তু আমরা এই শর্টকাট একটা প্রসেসিংয়েই কিন্তু উত্তর করতে পারবো। তো ভয়েস করার মূল অপশনটা হচ্ছে আমাদেরকে এই ভার্বের জায়গাটা আগে পরিবর্তন করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন 1-এর উত্তর হচ্ছে 3। এরপরে 2 নম্বরটা উত্তর করার চেষ্টা করেন। কোশ্চেন 2, দ্য কারেক্ট প্যাসিভ অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। খুব ঝটপট উত্তরের চেষ্টা। দ্য কারেক্ট প্যাসিভ অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। ফারিয়া আমাদেরকে দেখছেন, ফারিয়া স্মৃতি কোথা থেকে দেখছেন জানাবেন। কি হতে পারে উত্তর 2? আচ্ছা, আমি বলে দিচ্ছি 2 নম্বরের উত্তরটি হচ্ছে 4 নম্বর। দেখেন কার কার উত্তর হলো, রিয়াক্টে জানাতে পারেন। দেখেন 2 নম্বরটা কিভাবে উত্তর করলাম, ইউ মাস্ট শাট দিস ডোর। এখানে মাস্টের পরে শার্ট আছে, মাস্ট প্লাস ভি1 আছে। সো প্যাসিভ করার জন্য আমরা এখানে খুঁজবো হচ্ছে সাধারণ মডেলের বেলায় মাঝখানে একটা বি লাগবে, আর শার্ট ভার্বের 3 নম্বর রূপ কিন্তু একই রকম হয়। তো মাস্ট বি শার্ট খুঁজতে হবে। তো মাস্ট বি শার্ট কয় জায়গাতে আছে দেখেন, মাস্ট বি শার্ট এই একটাতে আছে, আর হলো এই 4 নম্বরে আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গাতে হচ্ছে দিস আছে শুরুতে, ডোরস নিচে শেষে। কিন্তু বলেন তো দিস ডোরস পুরোটা মিলেই কিন্তু সাবজেক্ট। সো এরকম একটাই অবস্থান আছে, সেটা হচ্ছে ডি নাম্বারটা। সো এটাই হচ্ছে আসল উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নটা এখানে রিটেন আকারে দিয়েছি, আশা করি এটা আপনারা এমনিতেই বুঝবেন। উত্তর করে দেওয়া আছে, দেখেন রিটেন আকারে উত্তরটা করে দেওয়া আছে। Our parents should respected by us. We must respect our parents. এটা আসলে ছিল প্যাসিভ মোডে, আমরা নিলাম হলো অ্যাক্টিভ মোডে। তো যাই হোক, এখন আরেকটা রিটেন প্রশ্ন আছে এখানে, এগুলো না দেখলেও হবে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে মডাল প্লাস হ্যাভযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। এবার দেখবো মডাল প্লাস হ্যাভযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। দেখেন মডাল প্লাস হ্যাভযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করব, তার মানে বোঝাতে চাচ্ছি যে সমস্ত মডাল ভার্বগুলোর সাথে হ্যাভ যুক্ত থাকে, যেমন কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, হ্যাঁ এরকম ওয়াট টু হ্যাভ। এই যে হ্যাভযুক্ত মডাল ভার্বগুলো যখন বাক্যের ভার্বের আকারে আসে, তখন আমরা এই ভার্বের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই মেইন ভার্বটা ভি3 আকারে পাবো। আর প্যাসিভ করার সময় জাস্ট আমরা খালি ওই হ্যাভ মডালটা বসাবো, মাঝখানে একটা বিন বসিয়ে ভি3 বসিয়ে দিব, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি উদাহরণে নিয়ে যাচ্ছি। প্রশ্ন 5 একটু সলভ করার চেষ্টা করেন। কোশ্চেন 5 নম্বর প্রশ্নে আসেন। যারা আমাকে দেখছেন একটু চেষ্টা করেন শেয়ার করে দিতে, যাতে আমরা আরও অন্যান্যদেরকে পাই। প্রশ্ন 5 কি উত্তর হতে পারে বলেন? দেখেন 5 নম্বর প্রশ্নে বলা আছে ইউ অট টু বি ইউ অট টু হ্যাভ হেল্পড। অট টু হ্যাভ, তাহলে অট টু হ্যাভ হেল্প মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাভ মডেলে আছে। তাহলে আমরা এখান থেকে অট টু হ্যাভ আর মাঝখানে শুধু একটা কি খুঁজবো, বিন খুঁজবো, অর্থাৎ পারফেক্টে বা হ্যাভ মডেলের ক্ষেত্রে মাঝখানে বিন লাগবে। সো উত্তরটা হচ্ছে 3 নাম্বার।
কাদের উত্তরটা সঠিক হয়েছে জানি না, আশা করি সবাই সঠিক উত্তর করার চেষ্টা করছেন। সামিয়া, ফারিয়া, আপনারা উত্তর করার চেষ্টা করেন। আচ্ছা দেখি তাহলে 5 নম্বর উত্তরটা হচ্ছে 3, ought to have been helped by you, ought to have been helped, মানে উত্তর হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা এরপরে আমি পরে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এগুলো অবশ্য রিটেন প্রশ্ন, আনসার করে দেওয়া আছে, এগুলো না করলেও হবে। আমরা এখন পরের নিয়মে যাব। এই নিয়মটা হচ্ছে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত থাকলে এই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে। কোনো বাক্যে যদি গ্রুপ ভার্ব যুক্ত থাকে অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে কিভাবে করব। এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট কটা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন বলছি, ভার্বের সাথে যুক্ত প্রিপোজিশনটি প্যাসিভ ভয়েসে ঠিক থাকে। তার মানে অনেক সময় আমরা দেখি যে ভার্বের সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব অর্থগত দিক থেকে একটা নির্দিষ্ট করাই থাকে। সো ওই প্রিপোজিশনটা কিন্তু আমরা আর চেঞ্জ করতে পারবো না, প্যাসিভ ভয়েসে গেলে ওই প্রিপোজিশনটা ঠিক থাকবে। সো এখানে বেশ কিছু শব্দ দিয়েছি, শব্দগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পড়ে। যেমন বলা আছে ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, চার্ম, ডিসপেন্স, মার্ভেল, অ্যানয়, প্লিজ, ভেক্স, শক, স্টান, সারপ্রাইজ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে সাধারণভাবে ভার্বের V3 থাকে, কিন্তু V3 থাকলে এর পরে আবার আমরা উইথও বসাতে পারবো, অ্যাটও বসাতে পারবো। এখন প্রশ্ন হলো কখন উইথ বসবে কখন অ্যাট বসবে। মনে রাখবেন, যখন ব্যক্তি থাকবে তখন আমরা বসাবো উইথ, আর যখন ব্যক্তি বাদ দিয়ে অন্যান্য কিছু থাকবে তখন বসাবো হচ্ছে অ্যাট। তবে এখানে আরেকটা কথা মনে রাখতে পারি, সেটি হচ্ছে অ্যাট না থাকলে আমরা উইথও বসাতে পারি। লাস্ট একটা লাইন পড়েন, শপথ গ্রহণ করা অর্থে স্বর্ণ ইন বসে, স্বর্ণের সাথে ইন বসে। আর এই ভার্ব কটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে, কারণ এখনই আমি উদাহরণ দিব, আবার শেষে কিন্তু ওভারঅল প্র্যাকটিস দিব। তো দেখেন কি কি আছে, আবার বলছি, ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, চার্ম, ডিসপেন্স, মার্ভেল, এরপর আছে দেখেন অ্যানয়, প্লিজ, ভেক্স, ভেক্স মানে জ্বালাতন করা আর কি, বিরক্ত করা, শক মানে মর্মাহত হওয়া, স্টান, সারপ্রাইজ ইত্যাদি। তো এইগুলো থাকলে আমরা এদের পরে ব্যক্তি থাকলে উইথ বসাবো, আর অন্যান্য কিছু থাকলে অ্যাট বসাবো। যেমন 8 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করেন, কোশ্চেন 8, দে প্লিজড আস অল, দে প্লিজড আস অল, কি হবে আনসার? দেখেন প্রথম কথা, এটা আছে অ্যাক্টিভ বাক্যে, এটা অ্যাক্টিভ বাক্যে আছে দে প্লিজড আস অল। এই প্লিজড হচ্ছে আপনার টেন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই অনুসারে প্যাসিভ মুড কোনটা হবে বলেন? দেখেন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি প্যাসিভ করার সময় ব্যবহার করতে হবে অজয়ার প্লাস V3। তো অজয়ের সাথে V3 কিন্তু এখানে 3টাতে আছে, এতে আছে, বিতে আছে এবং সিতেও আছে। তো এ বি সি 3টাতে আছে হচ্ছে আপনার অজয়ার প্লাস V3। এখন প্রশ্ন হলো লাস্টে আছে কি, দেখেন দেম আছে, দেম মানে ব্যক্তি। তো আমরা বলছি যে এই যে প্লিজড ভার্বের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা মাঝখানে প্রিপোজিশন হিসাবে নিব উইথ। তো ভয়েস চেঞ্জে যে সবসময় বাই বসে এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ আমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রিপোজিশনই নিতে পারি। এরপরে আসেন পরের উদাহরণে, এটা রিটেন প্রশ্ন, আপনি একটু দেখে নেন। রিটেন প্রশ্নটা আমি সরাসরি আনসার করে দিয়েছি, দেখে নেওয়ার চেষ্টা করেন। হি ডিসপেন্সড উইথ মাই সার্ভিস, হি ডিসপেন্সড উইথ মাই সার্ভিস। এখানে এইটা কিন্তু অলরেডি ডিসপেন্সের সাথে উইথ দেওয়া আছে, আর এখানে মাই সার্ভিস লেখা আছে, তাহলে মাই সার্ভিস ওয়ার ডিসপেন্সড উইথ বাই হিম। এখানে কেন ডাবল প্রিপোজিশন বসলো? কারণটা হচ্ছে দেখেন, ডিসপেন্সের সাথে যে অটোমেটিক একটা প্রিপোজিশন সেটা থাকবেই, আর এই পরে যে ব্যক্তি আসছে ব্যক্তির জন্য এখানে বাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা এবার একটা প্রশ্ন সলভ করেন, এটি হচ্ছে MCQ আকার আছে, দেখি কে কত আগে উত্তর করতে পারি আমরা। 10 নম্বর প্রশ্ন, হি অ্যানয়েড মি। আপনাদের উত্তরগুলো হচ্ছে তো আশা করি, কমেন্ট করতে না পারলেও রিয়াক্ট করে জানাবেন। 10 নম্বর প্রশ্ন, হি অ্যানয়েড মি। আজকে কিন্তু আমি বেশ কিছু ট্রিক্স দিব আপনাদেরকে, যে ট্রিক্সগুলো জানা থাকলে ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যাই হবে না। সামনে আপনাদের অডিটর পরীক্ষা আছে, BCS পরীক্ষা আছে, প্রাইমারি নিবন্ধন, অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোতে কিন্তু ভয়েস চেঞ্জ থেকে প্রচুর প্রশ্ন থাকবে। 10 নম্বর প্রশ্ন, হি অ্যানয়েড মি, হি অ্যানয়েড মি, এটার উত্তর কোনটা হবে? উত্তরটা হচ্ছে 3 নাম্বার, উত্তর 3।
তো দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যান্ড্রয়েড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে ভি2 আকারে আছে। তাহলে আমরা এখানে প্যাসিভ মোডে খুঁজবো অজ ওয়্যারের সাথে ভি3। তো অজ ওয়্যার দিয়ে ভি3 কিন্তু সব জায়গাতেই আছে, অজ অ্যান্ড্রয়েড। এখন আমাদেরকে এখানে ভয়েস আমরা পেরে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কি বসবে। তো ভয়েস আপনি ঠিকমতো বসালেন, কিন্তু প্রিপোজিশন যদি না বাছাই করতে পারেন, এটা কিন্তু ভয়েস চেঞ্জের কোনো দোষ নয়। আপনি ভয়েস পারেন কিন্তু প্রিপোজিশন বসাতে পারেন না, এটাই বোঝাবে। তো এখানে কিন্তু প্রিপোজিশন হিসাবে আমরা বসাবো হচ্ছে উইথ, কারণ দেখেন এখানে ব্যক্তি আছে। সো অ্যান্ড্রয়েডের সাথে ব্যক্তি থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে উইথ। অ্যান্ড্রয়েডের পরে ব্যক্তি থাকলে ব্যবহার করব উইথ, এই কারণে উত্তরটা হচ্ছে 3 নাম্বার। এরপরে 11 নাম্বারটা রিটেন টুইস্ট, এটাও আমি বাদ দিলাম, আপনারা আশা করি এটা পারবেন। এগুলো রিটেন প্রশ্ন বাদ দিচ্ছি। আর চলে যাচ্ছে এবার পরের নিয়মে, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? themselves, হ্যাঁ, এই যে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়মটা মাথায় রাখার চেষ্টা করি। দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে কোনো বাক্যের থাকে, তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যা ছিল সাবজেক্ট তাই থেকে যাবে। বোঝাচ্ছি আর প্রিতে প্যাসিভ বোঝাচ্ছি। তো সাবজেক্ট ভার্ব রিফ্লেক্সিভ, তো সাবজেক্ট প্যাসিভ হয়ে যে ওই সাবজেক্ট ঠিক থাকবে, আর টেন্স অনুসারে এখানে ভার্বটা পরিবর্তন হবে, অক্সিলারি আসবে, আর লাস্টে যে রিফ্লেক্সিভ সেটা রিফ্লেক্সিভ থেকে যাবে, কিন্তু এখানে একটা অতিরিক্ত প্রিপোজিশন আসবে। তা আমাদের অনেকেরই সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়, এটা ভুল। অনেক ক্ষেত্রেই সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না, তার মধ্যে এইটা একটা নিয়ম। এখানে 13 নম্বর প্রশ্নটি দেখেন। 13 নম্বর, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লাইলা ফ্যান্স হারসেলফ। লাইলা ফ্যান্স হারসেলফ, কি হবে উত্তর? শেয়ার করতো। 13 নম্বর বলা আছে দ্য প্যাসিভ ফর্ম টেন্স লাইলা ফ্যান্স হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু একটা ভার্ব। এই বাক্যের বাংলা কি হবে কে বলতে পারেন? দেখেন বাংলাটা লাইলা ফ্যান্স হারসেলফ, লাইলা নিজে নিজেকে বাতাস করে। এই ফ্যান্স মানে কিন্তু বাতাস করা, এটা বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এইটাকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট ঠিক থাকবে লাইলা যথাযথ। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী প্যাসিভ করার সময় অ্যামিজারের সাথে ভি3 বসবে। তো দেখেন ইজের সাথে ভি3 আছে তিনটাতে, অজ হবে না, এই জন্য এটা আগেই বাদ দিলাম। তাহলে ইজ ফ্যান্ড হতে পারে, ইজ ফ্যান্ড হতে পারে, ইজ ফ্যান্ড হতে পারে। এখন প্রসঙ্গ হচ্ছে তিনটাতেই তো ইজ ফ্যান্ড আছে, সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক আছে আবার দুইটাতে, দেখেন বিতেও লাইলা আছে, ডিতেও লাইলা আছে। এখন আসল উত্তর হচ্ছে 4 নাম্বারটা। কেন? কারণ এখানে এই যে অবজেক্ট হিসাবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে তার সামনে আমরা প্রিপোজিশন হিসাবে বাই বসাবো, এই হচ্ছে আপনার আসল উত্তর। তাহলে দেখেন এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, অন্যান্য সব নিয়মগুলো কাজ করেছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী ইজ ফ্যান্ড হয়েছে, আর এখানে অবজেক্টের আগে বাই বসছে, সাবজেক্টের পজিশনে সাবজেক্ট আছে আর রিফ্লেক্সিভের পজিশনে রিফ্লেক্সিভ আছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা ব্যতিক্রম নিয়ম শিখে ফেললাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 14 সলভ করেন। যারা দেখছেন একটু চেষ্টা করেন ক্লাসটা শেয়ার করে দিতে, আর এখান থেকে নতুন নতুন কিছু শিখবেন যা ইনশাল্লাহ আপনারা অন্য কোথাও ওইভাবে শিখতে পারেননি। প্রশ্ন 14, হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, এখানে দেখেন বাক্যের শেষে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে হিমসেলফ। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে আমরা এই বাক্যের সাবজেক্টকে কোনোভাবে পরিবর্তন করব না। তাহলে সাবজেক্ট যদি পরিবর্তন না করি তাহলে হি এর জায়গায় হি ঠিক থেকে যাবে। অতএব কোনটা উত্তর হতে পারে? আমাকে আগের প্রশ্নে সহদেব উত্তর করেছেন 13D। আমরা আগের প্রশ্নটা আমি আবার বলে আসি, 13D এক্স্যাক্টলি সঠিক উত্তর হয়েছে আপনার, অনেক ধন্যবাদ। 14 নম্বরে তাহলে হি সাবজেক্টের জায়গায় ঠিক থাকবে। দেখেন তো কয়টায় ঠিক আছে? সিডি দুইটাতে ঠিক আছে, তাই না? এখন সিডি যেহেতু দুটাতে ঠিক রয়েছে তাহলে আমরা এই জায়গাতে অস্কিল্ড এখানেও আছে এখানেও আছে,
দুইটাতেই আছে। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স এই জন্য অস্কিল্ড নেওয়া হয়েছে। এখন অবজেক্টের পূর্বে প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসবে বাই। সো এইটা হচ্ছে সে নিজের দ্বারা মানে মৃত্যুবরণ করলো, অর্থাৎ নিজেকে হত্যা করলো। সব মিলিয়ে আসল উত্তরটা হচ্ছে 14-এর 4 নম্বর। সহদেব সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। এবার দেখব আমরা রিসিপ্রোকাল প্রোনাউনযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। রিসিপ্রোকাল প্রোনাউনযুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। প্রথমে আমাকে রিসিপ্রোকাল প্রোনাউনগুলো চিনতে হবে। সাধারণভাবে রিসিপ্রোকাল প্রোনাউন হিসাবে আমরা চিনব হচ্ছে দুটি শব্দকে, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। কি বললাম? ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এখন এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কখনো বাক্যের সাবজেক্ট হতে পারবে না। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কখনো বাক্যের সাবজেক্ট হতে পারবে না। বিধায় আমরা এই ধরনের বাক্যের বেলায় কিন্তু সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন করব না। এই যে নিয়মটা দেখেন, অ্যাক্টিভে সাবজেক্ট যা থাকবে প্যাসিভে ওই সাবজেক্টই থাকবে। আর ভার্বের জায়গাটা টেন্স অনুসারে পরিবর্তন হবে। টেন্স অনুসারে যেই নিয়মে পরিবর্তন হয় সেভাবে একটা প্রিপোজিশন বসাবো, লাস্টে রিসিপ্রোকাল প্রোনাউন ঠিক থাকবে। তো চলুন একটা উদাহরণ দেখি। প্রশ্ন 15, দে লাভ ইচ আদার। কি হতে পারে উত্তর? দে লাভ ইচ আদার। দে লাভ ইচ আদার। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। কোনটা হবে এখানে প্যাসিভ? দেখেন, প্রথম কথা হচ্ছে যেহেতু বাক্যের অবজেক্টের পজিশনে আছে ইচ আদার, তাহলে ইচ আদার থাকলে এই ইচ আদার তো আর সাবজেক্টের পজিশনে আসবে না, তাহলে দে ঠিক থাকবে। সো এইভাবে যদি তাকাই তাহলে কিন্তু একটাই অপশন পাবো। তাহলে আমরা জাস্ট আমি যে ক্লুগুলো দিচ্ছি এই ক্লুগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে দ্রুত উত্তর করতে পারবো। তাহলে এখানে দের জায়গায় দে ঠিক থাকলো। আর এখানে এই যে লাভ, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমরা প্যাসিভ মোডে ব্যবহার করছি আর লাভড। আর প্রিপোজিশন একটা বসবে বাই, এরপর হলো অবজেক্ট। এই ছিল হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস। খুব সহজ, জাস্ট আমাকে চিনতে হবে বাক্যের শেষে কে আছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হলেও অবজেক্ট পরিবর্তন হয় না, রিসিপ্রোকাল প্রোনাউন হলেও অবজেক্ট পরিবর্তন হয় না। এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন। সামিয়া বলেছেন 15-4 নম্বর, সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। এরপর আসেন পরের নিয়ম। প্যাসিভ ভয়েসে বাই না বসে উইথ অথবা টু অথবা অ্যাবাউট বসে, এরূপ নিয়ম কি? আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমি অল্প কিছু এমসিকিউ সলভ করছি, আসলে লাইভ ক্লাস একটু দ্রুত শেষ করতে হয়, এই জন্য অল্প এমসিকিউ দিচ্ছি। যারা অনেক বেশি এমসিকিউ সলভ করতে চান তাদেরকে বলবো আমাদের এক্সপার্ট জব ইংলিশ বইটি নিতে পারেন, শুধু জবের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। এবং ওই বইতে কিন্তু ভিডিও ক্লাসগুলো একদম লিঙ্ক আকারে শেয়ার করা আছে, সেগুলো আপনাদের জন্য খুবই উপকার হবে, বাংলাদেশে একমাত্র বই আর কি। তো যাই হোক, ভয়েস চেঞ্জ করার সময় বাই না বসে অন্যান্য প্রিপোজিশন কখন বসাতে পারি? দেখেন, আমি এই যে লাল হলুদ করে কিছু শব্দ দিয়েছি, এই কটা শব্দ আপনাকে মনে রাখতে হবে, এগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। ফিল, সিজ, ডেকোরেট, কাভার। আরেকবার মনে মনে উচ্চারণ করেন, ফিল, সিজ, ডেকোরেট এবং কাভার। এই শব্দগুলোর পরে বাই না বসে উইথ বসবে। এগুলোর পরে স্বাভাবিকভাবে বাই না বসে আমরা প্রিপোজিশন হিসাবে উইথ বসাবো, জাস্ট এইটুকুই মনে রাখতে হবে আপনাকে। যেমন উদাহরণে নিয়ে যাচ্ছি। আরেকটা কথা হচ্ছে এখানে নো ভার্বের পরে টু বসে, এটা আমরা সবাই জানি। নো ভার্বের পরে টু বসে, এটা আমরা সবাই জানি। আরেকটা নিয়ম হচ্ছে যদি কোনোভাবে এই নো ভার্ব দ্বারা অন্য কারো পরিচিত না বুঝিয়ে বরং এরকম বোঝায় যে কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাহলে কিন্তু আবার টু না বসে বাই বসে। আর একটা হচ্ছে ওয়ারিডের পরে অ্যাবাউট বসে, ওয়ারিডের পরে অ্যাবাউট বসে। যেমন 16 নম্বর প্রশ্ন, আমরা এই তিনটা নিয়ম থেকে পড়ি। 16 নম্বর প্রশ্ন, প্যানিক সিজড মি। এখানে একটা শব্দ আছে দেখেন, এই যে সিজড, সিজ শব্দটাকে লক্ষ্য করার চেষ্টা করেন। তাহলে এই অনুযায়ী একটু উত্তর করার চেষ্টা করি, দেখি কে কে উত্তর করতে পারছি। সময় 10 সেকেন্ড। যারা শুধু দেখছেন অন্তত একটু শেয়ার করতে পারেন যাতে আমরা সবাইকে পাই একসাথে। কি হবে 16 নম্বর উত্তর? কোশ্চেন 16 এর উত্তরটা হতে প্রথম কথা আপনি এইভাবে খেয়াল রাখতে পারেন, যেখানে সিজড আছে, তো সিজ থাকা মানে আমরা প্যাসিভ ভয়েসে অবশ্যই সিজের সাথে ব্যবহার করব হচ্ছে উইথ। সো এরকম কিন্তু একটাই অপশন আছে, সেটা হচ্ছে 1 নম্বর। তো আপনি চাইলে একবারে ডিরেক্ট উত্তর করে দিতে পারেন 1, এইটাই সঠিক উত্তর।
17 নাম্বার, দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। এটা কিন্তু বিসিএসে আসা প্রশ্ন এবং অন্যান্য পরীক্ষাতেও আসছে। দ্রুত উত্তর করে দেন, উত্তর করার সময় হচ্ছে 10 সেকেন্ড। আই নো হিম, আমি তাকে চিনি। আই নো হিম, আমি তাকে চিনি। কি হবে উত্তর? খুব সহজ, তাই না? উত্তরটা হচ্ছে এই হিম চলে আসবে শুরুতে, হি ইজ নন টু মি। এটা অনেকেরই মুখস্থ আছে। নো ভার্বের সাথে টু বসে, তো নো ভার্বের সাথে টু এখানে আছে কয়টাতে দেখেন, বি এবং ডিতে। এর মধ্যে এক জায়গাতে আছে ইজ নন, আরেকটা আছে অজ নন। তা আমরা জানি হচ্ছে এখানে উত্তর করব, যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য ব্যবহার করব ইজ নন। ক্লিয়ার? আচ্ছা, সামিয়া এবং সহদেব উভয়ই 16 নম্বরের উত্তর করেছিলেন হচ্ছে 1 নম্বর, এক্স্যাক্টলি 16-এর উত্তর 1। এখন 17 উত্তরও কিন্তু বলে দিছি, 17 উত্তর হচ্ছে 2 নম্বর, 17-2। আচ্ছা, আমার সাথে আপনাদের উত্তর আসতে একটু লেট হতে পারে, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। এরপর আসেন রিটেন টেস্ট, এটা দিতে হবে না, আমি চলে যাচ্ছি এরপর একটা গুরুত্বপূর্ণ নিয়মে। এই নিয়মটা কিন্তু অনেকেরই অজানা এবং নিয়মটা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। যেমন বলা আছে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি থাকলে প্যাসিভ করার নিয়ম। তো এইগুলো কিন্তু সাধারণ মডাল ভার্ব। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলো হচ্ছে সাধারণ মডাল ভার্ব থেকে একটু ভিন্ন। এটাও কিন্তু মডাল ভার্ব, মানে টু সহ মডাল ভার্ব বলা হয়। এগুলোকে বলা হয় বি টু অথবা হ্যাভ টু। তো এই মডাল ভার্বগুলো আমরা কিভাবে প্যাসিভ আকারে রেডি করব সেটা দেখাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে টু যুক্ত অক্সিলারি ভার্ব থাকলে এই টু এর পরে থাকবে হচ্ছে ভি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম। এম টু, ইজ টু, আর টু, এগুলোর পরে ভি ওয়ান থাকে। তাহলে এম টু, ইজ টু, আর টু এর পরে বি প্লাস ভি থ্রি বসাবো, আর কোনো পরিবর্তন নাই। যদি পাস্ট টেন্স হয় তাহলে দেখেন ওয়াজ টু, আর টু থাকবে, সেক্ষেত্রে ওইটার সাথে বি বসাবেন। আবার হ্যাভ টু, হ্যাজ টুর পরে যদি ভি ওয়ান থাকে তাহলে আমরা প্যাসিভে নিব হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরে বি প্লাস ভি থ্রি। তাহলে এক কথায় বলতে পারি টু যুক্ত অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান থাকলে প্যাসিভে আমরা টেন্স ঠিক রেখে বি প্লাস ভি থ্রি ব্যবহার করব। ক্লিয়ার? টেন্স ঠিক রেখে বি প্লাস ভি থ্রি ইউজ করব। যেমন একটা উদাহরণ আসেন 19 নম্বর প্রশ্নটা, বলেন কি উত্তর হতে পারে? প্রশ্ন 19, চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ। I am to make a telephone call. I am to make a telephone call. এখানে প্যাসিভ করব কিভাবে? সময় দিচ্ছি 10 সেকেন্ড, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করি আমরা। উনিশ নাম্বার প্রশ্ন, মেহেদি হাসান উত্তর করেছেন 19-এর 1, এক্স্যাক্টলি সঠিক উত্তর। আমি একটু ভেঙে দিচ্ছি, যারা অন্যান্য উত্তর করেছেন দেখে নেন। আই অ্যাম টু মেক, প্রথম কথা হচ্ছে অ্যাম টু মেক মানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে 3টা অক্সিলারি আছে অ্যাম ইজ আর এর সাথে টু বি প্লাস ভি থ্রি করবো। তো অ্যাম ইজ আর কয় জায়গাতে আছে দেখেন, অ্যাম ইজ আর দিয়ে আছে 2টাতে, এই 2টার মধ্যে ইজ টু বি, ইজ টু বি। এখন ইজ টু বির পরে ভার্বের 3 নাম্বার স্টাইল লাগবে, মানে মেক থেকে হবে মেড। তো মেড আছে কয়টাতে? একটাতেই আছে। সো এইটাই উত্তর, তার মানে ইজ টু বি মেড। আর সাবজেক্ট অবজেক্ট কিন্তু পরিবর্তন এখানে হয়েছে। তো যেহেতু আমরা মূল জায়গাটা যদি ধরতে পারি তাহলে কিন্তু সবার আগে উত্তর করতে পারবো। সো এই বিষয়টা খেয়াল রাখবো সবাই। এরপরে 20 নম্বর প্রশ্ন উত্তর করেন। ইট হ্যাজ টু বি ডান বাই মি। সামিয়া 19-এর প্রশ্ন উত্তর হবে কিন্তু 1 নম্বর, ভুল করেছেন আপনি, সমস্যা নাই, উত্তর করে যান। 20 নম্বর প্রশ্ন, দ্য অ্যাক্টিভ অফ ইট হ্যাজ টু বি ডান বাই মি। ইট হ্যাজ টু বি ডান বাই মি। আচ্ছা, 20 নম্বরে এখানে আছে কি দেখেন তো, এই যে হ্যাজ টু বি ডান, এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে। আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু হ্যাজ টু বি ডান এটা কিন্তু প্যাসিভে আছে, সো বি কেয়ারফুল। সো এখানে যেহেতু প্যাসিভে আছে তাহলে আমাকে করতে হবে অ্যাক্টিভ। জাস্ট খালি বিপরীতভাবে চিন্তা করেন, হ্যাজ টু বি ডান থেকে আমরা হ্যাজ টু প্লাস ভি ওয়ান নিব, আর কিছু না। ইট হ্যাজ টু বি ডান বাই মি। মেহেদি উত্তর করলেন 4 নম্বর, সঠিক উত্তর হয়েছে। এই যে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে হ্যাজ টু থেকে হ্যাভ টু হতে পারে, কোনো প্রবলেম নাই। জাস্ট সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে ইটের সাথে হ্যাজ হয়, তাই এখানে হ্যাজ আছে। আর আইয়ের সাথে, মানে এই যে অবজেক্ট মি পরিবর্তন হয়ে আই হয়েছে, সেখান থেকে আইয়ের সাথে হ্যাভ হয়েছে, এই আর কি, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছি।
চলে যাচ্ছে এবার আপনাদেরকে নিয়ে ওভারঅল প্র্যাকটিসে। এতক্ষণ যে নিয়মগুলো আমরা শিখলাম সবগুলো নিয়ম থেকে এখন আমি ওভারঅল প্র্যাকটিস দিব, এখন আর নিয়ম আলোচনা করব না। তো চাইলে আমি সংক্ষেপে আপনারা ভেবে নিতে পারেন কোনগুলো আমরা আলোচনা করেছি। এই লাইভ ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকে, আপনারা এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আমাদের চ্যানেলে প্লে লিস্টে গেলেই পাবেন লাইভ ক্লাস নামে একটা ফোল্ডারই আছে, সেখানে এই ক্লাসগুলো আপনারা নিয়মিত দেখে নিতে পারেন, সবগুলো ক্লাস দেওয়া আছে। আমি আবার বলছি চ্যানেলের নাম এক্সপার্ট ইংলিশ আড্ডা বলে সার্চ দিবেন ইউটিউব চ্যানেল। তো যাই হোক, ওভারঅল যে প্র্যাকটিস করব এখানে এসে সবাইকে বলবো একটু 5 সেকেন্ড সময় দিচ্ছি, জাস্ট শেয়ার করে নেবেন, দেখি আসলে আমরা কম্পিটিশন করে কে কয়টা উত্তর করতে পারি। হোসাইন আলমগীর উত্তর করেছিলেন আগেরটি 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর। আচ্ছা, তারপরে সহদেব বলেছিলেন 20-এর 1, আসলে 20 নম্বরের উত্তর 4 নম্বর হবে। হ্যাঁ, তো আসি এবার ওভারঅল প্র্যাকটিস, আমি যেতে পারি আশা করি। ওভারঅল প্র্যাকটিসের প্রথম প্রশ্ন 21 নম্বর। চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। ওয়ান শুড কিপ প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, কী হবে উত্তর? ঝটপট উত্তর করব আমরা, কিন্তু খুব একটা সময় নিব না। 21 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। এখানে উত্তরটা হচ্ছে 3 নম্বর, উত্তর 3। মেহেদি হাসান বলছেন হচ্ছে উত্তর 4, হয়নি, উত্তর হবে 3 নম্বর। কেন দেখেন, এই যে যদি কোনো বাক্যের অবজেক্টের পজিশনে ওয়ান্স প্লাস নাউন থাকে, অর্থাৎ এই ওয়ান্স পসেসিভ প্লাস নাউন থাকে, তাহলে আমরা এটাকেই সাবজেক্ট আকারে নিয়ে আসবো, এই জন্য উত্তরটা হচ্ছে 3 নম্বর। যে আচ্ছা, জেনিয়া আক্তারের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে, 22 নম্বর। সময় 10 সেকেন্ড। ইউ শুড হ্যাভ ডান ইট, কি হবে উত্তর? ইউ শুড হ্যাভ ডান ইট। আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাকে কে কোথা থেকে দেখছেন, ইভেন আপনার ফ্রেন্ড সার্কেলকেও একটু ইনভাইট করে আমাদের সাথে যুক্ত করতে পারেন। আমরা কিন্তু এই গ্রুপে প্রতিনিয়ত লাইভ ক্লাসে থাকবো। আচ্ছা দেখেন 22 নম্বর কি হবে? চুজ দ্য কারেক্ট প্যাসিভ, ইউ শুড হ্যাভ ডান ইট। আমি উত্তরটা বলে দিচ্ছি। জেনিয়া বলেছেন উত্তর হচ্ছে 2 নাম্বার। এবার আপনার উত্তর ঠিক হয়েছে, ইট শুড হ্যাভ বিন ডান বাই ইউ। এই যে ইট চলে আসছে সাবজেক্টের পজিশনে, আর শুড হ্যাভ ডান এখানে মাঝখানে জাস্ট একটা বিন আসবে। আমরা বলছিলাম পারফেক্ট মডেলের ক্ষেত্রে মাঝখানে শুধু বিন আনতে হবে আর সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হবে। সো বিধায় উত্তরটা হচ্ছে 2 নাম্বার। পরের প্রশ্ন 23, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দে ওয়ার টকড অফ বাই আস। আচ্ছা, দে ওয়ার টকড অফ বাই আস। জেনিয়া কি লিখেছেন বুঝতে পারিনি, আরেকবার লিখেন। আচ্ছা 23 নাম্বার, দে ওয়ার টকড বাই আস, এখানে কি হবে উত্তর? প্রথম প্রসঙ্গ আপনাকে কিন্তু বুঝতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেভাবে উত্তর করার চেষ্টা। সামিয়া বলছেন 22-এর বি উত্তর। আসলে 22-এর কি বি নাম্বার উত্তর ছিল? আমি বলে আসছি 22-এর উত্তর বি নাম্বার ছিল এক্স্যাক্টলি। আচ্ছা মেহেদি হাসান, আপনি উত্তর করলে অবশ্যই উত্তরের আগে নাম্বারের সংখ্যাটা লিখে দিবেন। সুদেব বলছেন 23-এর উত্তর হচ্ছে 3, হলো না সুদেব, 23-এর উত্তর হচ্ছে 4। জেনিয়া ঠিক বলেছেন, 23-এর উত্তর 4 নাম্বার। উই টকড অফ দেম, 23-এর উত্তর 4। আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে আমি 2টি প্রশ্ন রিটেন প্রশ্ন দিয়েছি, কিন্তু আনসারটা অলরেডি করেও দিয়েছি আর কি। এখানে জাস্ট একটু দেখে নিতে পারেন। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটা সারপ্রাইজের সাথে অ্যাড বসবে, এটা একটু খেয়াল রাখবো আমরা। আর অন্যান্য নিয়ম ঠিক আছে। পরেরটা হচ্ছে দ্য বয় প্লিজড আস, হ্যাঁ এখানে হচ্ছে উইথ, গুড। আচ্ছা আমাদেরকে জেনিয়া দেখছেন নরসিংদী থেকে, অনেক ধন্যবাদ। সামিয়া 23-এর 2 উত্তর করেছেন, ঠিক আছে উত্তর। আচ্ছা 24-25 রিটার্ন থাকলো, এই দুটো আর আনসার বলছি না। 25-26 নাম্বারের উত্তরটা করেন।
কোশ্চেন 26, হুইচ সেন্টেন্স ইজ প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। বলছি কোন বাক্যটা রিফ্লেক্সিভ অবজেক্টে প্যাসিভ ভয়েস করা আছে। 26 নম্বর প্রশ্নটা, কোশ্চেন 26, কোন বাক্যটি প্যাসিভ মোডে করা আছে এবং যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। এটা একদম সহজ প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, খুব সহজ। এই যে শুধুমাত্র বি নাম্বারেই রিফ্লেক্সিভ অবজেক্ট আছে, দেখেন এই যে লাস্টে, এইটাই উত্তর। ক্লিয়ার? আর কোনো অপশনে দেখেন শেষে রিফ্লেক্সিভ অবজেক্ট নেই। তো প্রিয় দর্শক 27 নম্বর প্রশ্নতে উত্তর করেন। সহদেব 26-এর বি বলেছেন, অনেক ধন্যবাদ, সঠিক বলেছেন। 27 নম্বরটা কি হবে? দে ম্যারিড ইচ আদার। জেনিয়া বি নাম্বার উত্তর হবে 26-এর, ভুল করলেন কেন? 27-এর উত্তর কোনটা সেটা বলেন। দে ম্যারিড ইচ আদার, দে ম্যারিড ইচ আদার। একটু খেয়াল রাখতে হবে, 27 নম্বরটা কিন্তু ব্যতিক্রম, বুঝে উত্তর করতে হবে, ভুল করা যাবে না। সাতাশের 4 নম্বর উত্তর বলছেন সহদেব। হ্যাঁ, 27-এর 4 নম্বর নয়, 27-এর 1 নম্বর উত্তর। কেন 1 নম্বর হলো? এই যে দেখেন এখানে আছে ম্যারিড, তো ম্যারিড তো পাস্ট ইনডেফিনিট টেন্স, তো পাস্ট ইনডেফিনিট টেন্স হলে তো আপনি হ্যাড আনতে পারেন না। পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভে ওয়াজ ওয়্যার প্লাস ভি3 বসে। সো ওয়াজ ওয়্যার প্লাস ভি3 আছে কয়টা? 2টা, এ এবং সিতে, তাই না? এখন এ এবং সি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে বাই আছে, এখানে বাই নেই। তাহলে আমরা তো জানি অবশ্যই রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার থাকলে বাক্যের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না ঠিকই, কিন্তু প্রিপোজিশন তো ঠিকঠাক বসবে। তাহলে প্রিপোজিশন অনুযায়ী এখানে প্রিপোজিশনটা বসবে বাই। সো সব মিলিয়ে উত্তরটা হচ্ছে 27-এর 1। এরপরে 28 নাম্বারটা পড়েন। 28 নাম্বারটা কোনটা উত্তর হবে বলেন? কোশ্চেন 28, কোশ্চেন 28, The passive voice of smoke fills the room. আমি নিয়মে আলোচনা করে আসছিলাম যে ফিল, সিজ, প্যানিক এই সমস্ত ভাবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন বসানোর একটা এক্সেপশনালিটি আছে। তো সেই এক্সেপশন জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। 28-এর উত্তরটা বলে দিচ্ছি। 28-এর উত্তরটা হচ্ছে 4 নাম্বার। ফিল্ডের সাথে প্রিপোজিশন হিসাবে বসাতে হবে উইথ। আর অন্যান্য নিয়মগুলো এখানে ঠিকঠাকই আছে, মানে টেন্সের নিয়মে ফিল্ডসের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট হিসাবে ইজ ফিল্ড আছে সব জায়গাতেই, আর সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে, মাঝখানে বসবে উইথ। সহদেব সঠিক উত্তর, মেহেদির উত্তরও সঠিক হয়েছে, উত্তর ঠিক আছে। 29 নাম্বার উত্তর করেন এবার। যারা আমাকে প্রতিদিন লাইভ ক্লাসে আমার সাথে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে বলবো আমরা কিন্তু এই ক্লাসটা কন্টিনিউ রাখবো, এবং আপনাদের সাথে আমি কিন্তু একটা গ্রুপ খুলে নিয়ে সেখানে এক্সামও নিচ্ছি। আপনারা চাইলে আমাকে সরাসরি ইনবক্স করে সেই গ্রুপের লিঙ্কটা নিতে পারেন বা গ্রুপে জয়েন করতে পারেন। আচ্ছা, জেনিয়া এইমাত্র যুক্ত হয়েছেন, আপনি পরে আমাদের ক্লাসটা শেয়ার করা থাকবে, সেখান থেকে আবার রিপিট রুলগুলো দেখে নিতে পারবেন। এখন দেখতে পারবেন না, পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, সামিয়া রিনা বলছেন 28-এর 4, আমি 29 নাম্বার বলেছি। আচ্ছা, 28-এর 4 নাম্বার ঠিক আছে। সহদেব বলেছেন হচ্ছে 29-এর 1। সহদেব আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, দেখেন এটা কিভাবে হলো। আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট। এখানে এই যে হ্যাভ টু আছে না, হ্যাভ টু থাকলে আমরা বলছি হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এগুলোকে পরিবর্তন করব হ্যাভ টু বা হ্যাজ টু এর সাথে বি প্লাস ভি3 দ্বারা। তো এই যে হ্যাজ টু বি প্লাস ভি3 আছে কয় জায়গাতে? 2 জায়গাতে। হ্যাজ টু বি ডান, এখানেও আছে হ্যাজ টু বি ডান। এখন প্রশ্ন হলো প্রিপোজিশন হিসাবে বসাতে হবে বাই। হ্যাঁ, তার মানে যেহেতু অবজেক্ট আকারে আছে হচ্ছে মি, এই জন্য বাই। আমাদের লাইভ ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। 30 নাম্বার প্রশ্নটা রিটেন, জাস্ট এটা কিন্তু আনসার করাই আছে, দেখে নেন একবার। ইউ আর টু কালার দিস পিকচার, এটা হচ্ছে দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ, এটা লেখাই আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই যে লাইভ ক্লাসগুলো শুরু করেছি, আজকে ভয়েসের উপরে 2 নাম্বার ক্লাস হলো ইনশাল্লাহ।
আগামী যেদিন ক্লাস নিব অর্থাৎ নেক্সট ক্লাসটা আমরা নিব হচ্ছে 3-এর উপরে। সো সেই ক্লাসটা সম্ভবত আমরা আগামী পরশুদিন নিব। আমাদের গ্রুপে কিন্তু অ্যানাউন্স দেওয়া থাকবে, আপনারা সেই গ্রুপটা একটু ফলো করবেন আর চেষ্টা করবেন অন্যদেরকে একটু যুক্ত করতে। কারো যদি ইংরেজি সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি ইনবক্স করবেন। আমি এক্সপার্ট ইংলিশ বইয়ের লেখক মোহাম্মদ আব্দুল আলিম। আর যে কোনো তথ্যের জন্য ইংরেজি সংক্রান্ত প্রয়োজনে চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে আপনারা একটু মন্তব্যে জানাতে হবে ক্লাসটা কেমন লাগছে এবং এই ক্লাসগুলো আপনারা আরও কোনো ভিন্নভাবে চাচ্ছেন কিনা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর শেষ সর্বোপরি আমাদের এই ক্লাসগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, এক্সপার্ট ইংলিশ আড্ডা। এখানে গিয়ে আপনি আমাদের সব ক্লাসগুলো ভিডিও আকারে দেখতে পাবেন। আমাদের বইয়ের মধ্যে যেভাবে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পাবেন। তো প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যাবার আগে বলে যাচ্ছি, আজকের ক্লাসের এই ডেটা সোর্সগুলো ছিল হচ্ছে এক্সপার্ট জব ইংলিশ এবং এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ, এই দুটি বই থেকে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।